মর্নিং বন্ধুরা। এখন কিন্তু বাজে 4টে, 4:30, 5টা মতো। আর এখন রেডি হবো, ঘুম থেকে উঠে পড়েছি, এখন স্নান করবো। তো চলো রাত্রি করে ঝটপট রেডি হয়নি। আর ওদিকে সবাইকে ডাকতে গেছিলাম, বর উঠলো না। এবার দেখি পূজাকে উঠেছে, পূজা কি পূজাকে ডাকবো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিনা ডেলি ব্লগ। আশা করছি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে ব্লগটা কিন্তু ভোর 4টে থেকে শুরু করলাম, যেহেতু আমি 4টের সময় উঠে পড়েছি। আশা করছি সবার আজকে আমার এই ব্লগটা ভালো লাগবে। তো ঘুম থেকে উঠে আমি ওই পাশটা গেছিলাম, তারপরে এসে দেখি পূজা উঠে পড়েছে। আর এই পাশের ব্যালকনিটা কিন্তু একদম ফাঁকা, আমি আর পূজা ছাড়া কেউ ওঠেনি। করবো স্নান, আর পূজা বাথরুমে ঢুকেছে, আমি ওয়েট করছি। তাই জন্য ভাবলাম যে তোমাদের সঙ্গে একটুখানি গল্পই করা যাক। এসেছিলাম 3জন মিলে পুজো দেবো বলে, তো এখন কিন্তু 2জন মিলে পুজো দেবো, কারণ রিঙ্কু যেতে পারবে না। মেয়েটার খুবই শরীরটা খারাপ হয়ে গেল, এরকমটা ভাবতেই পারিনি কখনো যে এরকম 2জন পুজো দিতে হবে। আর মেয়েটার নামে পুজো দিয়ে আসবো শুধু, ও দিতে পারবে না, থাকুক, আর জোর করবো না। ভালো লাগছে না, মনটা খুব খারাপ। আর ভিউটা জাস্ট অসাধারণ। চলো রেডি হওয়ার পরে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। ফাইনালি রেডি হয়ে গেছে, আর রেডি হয়ে আমি ওয়েট করছিলাম পূজার জন্য। পূজাও কিন্তু এদিকে বেরিয়ে গেছে, আর ফোন করছিল ওর বরকে যে তুমিও নিচে নেমে এসো। আমরা নেমে এসেছি, আর আমি আর পূজা এরকম একটা সুন্দর শাড়ি পরেছিলাম। তো আমি একটু সাদার মধ্যে পরেছিলাম, আর আমার বড় একটা সাদা ধুতির পাঞ্জাবি পরেছিল, আমি একটা সাদা লাল শাড়ি পরেছিলাম। আর পূজা পরেছিল লাল, আর ওর বড় পরেছিল লাল পাঞ্জাবি। মানে আমাদের দুজনের থেকে প্ল্যান করা ছিল আগে থেকে। তো সুন্দর লাগছিল, কিন্তু আমার কাছে তো বেশ ভালো লাগছিলো। তোমাদের কাছে কেমন লাগছিলো তো আমাদের এই সাজ পোশাকটা? তো অবশ্যই কমেন্টে জানিও। আর রিঙ্কু শেষমেশ আসছে, ওকে প্রচুর বললাম যে এত কষ্ট করে যখন আসলি, তাহলে একটু মায়ের কাছে পুজো না দিয়ে গেলে কেমন হয়? আর তুই পুজোটা দে, দেখবি মেয়ের শরীরটা ভালো হয়ে যাবে। আর যথারীতি আমরা কিন্তু সবাই মানে খারাপ লাগছিল আমাদের, তো ওই জন্য ওরও খারাপ লাগছিল মনটা। আর মেয়েটার না দেখলাম যে ঘন্টাখানেকের মধ্যে জ্বরটাও পড়ে গেল, হয়তো মায়েরই ইচ্ছা এটা হবে। তবে মেয়েটার একটু শরীরটা ভালো যেহেতু, ওই জন্য রিঙ্কু বললো যে তোরা যা, একই সঙ্গে আসার ইচ্ছে ছিল। তবে যেহেতু দেখতেই পাচ্ছ যে পেছনে আমাদের পুজো দেওয়ার যে পান্ডা বলে ওনাদেরকে, তো উনি এসে কিন্তু অনেক সকাল থেকে ওয়েট করছিল আমাদের জন্যে। তো ওনাকে তো আর বেশিক্ষণ বসিয়ে রাখা যাবে না, যার জন্য কিন্তু আমরা বেরিয়ে পড়লাম। আর রিঙ্কু যেহেতু একটু লেট হচ্ছে, ওই জন্য বললাম আমরা গিয়ে লাইনটা দাঁড়াতে লাগি, তুই আয় আমাদের পরে। আর ও ধীরে সুস্থে, মেয়েটা যেহেতু শরীর খারাপ, খাওয়ানো হবে, রেডি করানো হবে, তো অনেকটা সময় লাগবে। তো ওনাকে তো অতক্ষণ বসিয়ে রাখা যাবে না, ওই জন্য আমরা কিন্তু বেরিয়ে পড়েছি। আর যেহেতু আমাদের দুটো বাচ্চা, ওদেরকেও কিছু খাওয়ানো হয়নি, অনেক সকালে উঠিয়ে নিয়ে যাচ্ছি, তো সেই কারণে একটু তাড়াহুড়োও ছিল। তারপর সামনে দিয়ে একটা টোটো যাচ্ছিলো, আমরা কিন্তু চট করে উঠে পড়লাম টোটোতে। আর ফাইনালি যে পুজো দিতে যাচ্ছি, এটা ভাবতে পেরেই কিন্তু সারা রাত কোনো রকমের ঘুম হয়নি। একবার ঘুমিয়েছি, একবার উঠেছি যে কখন সকাল হবে। তো যথারীতি কিন্তু বেরিয়ে পড়েছি পুজো দিতে। আর মনের মধ্যে খুবই আনন্দ হচ্ছে যে কখন যাব পুজো দিতে। তারপরে কিন্তু মানে এই গলিটাই ঠিক যখন ঢুকলাম, গায়ের মধ্যে না কাঁটা দিচ্ছিল। মানে আসলে আগে কিন্তু স্বপ্নে দেখেছি, ফোনে দেখেছি, লোকের মুখে শুনেছি, কিন্তু কখনো আসা হয়নি। তখন যথারীতি যখন এখানে চলেই এসেছি, তখন কিন্তু আমার গায়ের মধ্যে একটা শিরশিরানি ভাব কাজ করছিল যে কেমন হবে মায়ের কাছে যাচ্ছি, চলো যাওয়া যাক, এবার দেখি ভেতরটা ঠিক কেমন। আমার কিন্তু এটা প্রথম এক্সপিরিয়েন্স পুজো দেওয়ার আর মায়ের কাছে আসার। এখানে মা জাগ্রত, তোমরা তো সবাই জানো। তো আজ কিন্তু আমি প্রথম এসেছি, তোমাদের সঙ্গেও শেয়ার করার চেষ্টা করছি যে কেমন। এখানে তাড়াতাড়ি পুজো দিতে হলে তার একটাই উপায়, সেটা হচ্ছে পান্ডা ধরে পুজো দেওয়া। আর আমাদের কিন্তু আগে থেকেই ঠিক করা ছিল, যে কারণে সকালবেলায় কিন্তু উনি পৌঁছে গেছিলো আমাদের ওই রিসর্টটায় আমাদেরকে আনতে।
তো উনি কিন্তু আমাদের এই জায়গাটায় আনলো। এখানে আমরা কতজনের নামে পুজো দেবো, কার কার নামে পুজো দেবো, সেই ডালাগুলো আমাদেরকে কিন্তু সাজাতে হবে। তো আমরা যার যার নামেই পুজো দিয়েছি সবগুলো এখানে এনাদেরকে বললাম, লিস্ট ধরিয়ে দিয়েছিলাম। তো সেই অনুযায়ী এখানে কিন্তু ডালাগুলো সাজানো হলো। আর এখানে আমরা অপেক্ষা করছিলাম ঠিক সময় মতো ওনারা আমাদেরকে ডাক দেবে, কারণ এখানে প্রচুর লোক। আর শ্রাবণ মাস যেহেতু, এই মাসটায় কিন্তু প্রচুর ভিড় হয়। তো এখানে এসে কিন্তু যেমন প্রচণ্ড গরম লাগছিল, সকাল হলে কি হবে প্রচণ্ড গরম লাগছিল। আর এখানে কিন্তু প্রচুর লাইন, আর ভিআইপি লাইন দিয়ে হোক না কেন সেখানেও প্রচুর লাইন, মানে কোনোভাবে যাওয়া যাচ্ছিল না। আমার ছেলে তো এমনিতেই লোকজন পছন্দ করে না, তারপর মানে লোকের ভিড় পছন্দ করে না, সেখানে আবার এত ভিড়। তো আমরা কিন্তু ওখান থেকে ডালাটা নিয়ে সোজাসুজি মায়ের দর্শনে এবার বেরিয়ে পড়বো। এবার তো এখানে আমাদের পুজো দালান নিয়ে দাঁড়িয়েছিলাম, যেহেতু এখানে প্রচুর লোক, প্রচুর অলিগলি, প্রচুর পান্ডা, কার সঙ্গে কোথায় চলে যাব ঠিক নেই, সে কারণে আমরা না হতভম্ব হয়ে দাঁড়িয়েছিলাম। তো এখানে যিনি পান্ডা ছিলেন আমাদের, তিনি বললেন একটু দাঁড়াতে, কোন দিক দিয়ে নিয়ে যাবে সেটা ঠিক করবে। কারণ একটা বাজে কথা বলতেই হয়, সেটা হচ্ছে যত ভালো জায়গায় পুজো দিতে যাও না কেন সেখানে কিন্তু 2 নম্বরই পথগুলো আগে চলে। মানে আমরা যেমনভাবে যাচ্ছি আর কি, মায়ের কাছে যারা মানে সাধারণভাবে যাচ্ছে তাদের কিন্তু লাইন আমি দেখেছি 2 ঘন্টা ধরে তারা সেখানেই দাঁড়িয়ে থাকতে দেখেছি। এই গরমে এই ভিড়ের মধ্যে তারা সেখানে দাঁড়িয়ে আছে, সাধারণ জনগণ সব সময় পেছনে। তো যাই হোক, যত ভালো জায়গায় পুজো দিতে যাবে না কেন একই সেম কেস আমি অনেক জায়গায় দেখেছি। তো কেউ কিছু মনে করো না, মানে আমরা নিজেরাও সেই রকম বাজে লাইন দিয়ে বাজেভাবে যাচ্ছি মায়ের কাছে, মানে টাকা দিয়ে শর্টকাট রাস্তা যেটা আর কি। যেহেতু বাবু ছোট ওই কারণে আমাদের এইভাবেই যেতে হলো, কিছু করার নেই, মায়ের কাছে তো যেতে পারছি এটাই অনেক। তো ওই জন্য ওয়েট করছিলাম। তারপরে কিছুক্ষণ পরে এসে উনি নিয়ে গেল। পুজো দেওয়ার অভিজ্ঞতাটা একটু বলি, সেটা হচ্ছে আমি এত কষ্ট করে মানে ভিআইপি লাইন দিয়ে যাচ্ছি, সেখানেও ভিড়। তো লাইন দিয়ে যেতে যেতেই মন্ত্র পড়তে হচ্ছিল। পান্ডা উনি যিনি ছিলেন তিনি মন্ত্রটা বলছিল, সেভাবেই মন্ত্রটা ওখান থেকে উচ্চারণ করতে হচ্ছিল। আর এই যে এই লাইন দিয়ে প্রচুর ভিড়, সেটা দেখতেই পাবে এখন, পরে বলছি তোমাদের সঙ্গে সবটা। তারপর এই যে আমার অবস্থা দেখেন, পুজো দিয়ে সবে বেরোলাম অত ভিড়ের মধ্যে, মানে ভিআইপি গেটেও যে ওরকম ধরনের ভিড় হয় আমি ভেবেছিলাম যে হয়তো হালকা থাকবে রাস্তাটা, কিন্তু এই যে এই অবস্থা আমাদের। মানে সেই আমি পুজো দেওয়ার এক্সপিরিয়েন্সটা তোমাদের সঙ্গে শেয়ার করি। আমি প্রণাম মায়ের কাছে ঢুকলাম, গেট দিয়ে ঢুকতে ঢুকতেই মন্ত্রটা বলতে হচ্ছিল। তারপরে ওখানে গিয়ে 1 বোতল আলতা ছিল আমাদের হাতে, সেটা মায়ের চরণে ঢেলে দিলাম। তারপরে মায়ের সামনে যখন আসলাম, মায়ের সামনে এসে নিশ্চয়ই প্রণাম করব, দুটো মনের কথা বলবো, মানে মাকে একটু ভক্তি করব, বা মন খুলে আমাদের তো অনেক কিছু চাওয়ার থাকে, অনেক কিছু বলার থাকে, সেগুলো একটু বলবো। কিন্তু আমি যখন প্রণাম করছি 1 সেকেন্ডও হয়নি প্রণামটা থেকে উঠে মায়ের মুখটা যে দর্শন করব, তখন দেখি আমি এক ধাক্কায় বাইরে, মায়ের মুখটার বদলে আমি বাইরের লোকজনের মুখ দেখছি। মানে সেই ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেওয়ার মতো অবস্থা, এই লেভেলের ভিড়। তো পুজো ঠিকই দিয়েছি, মন থেকে আমি একদমই শান্তি পাইনি। তো কখনো এমন একটা টাইমে যাওয়া মানে ইচ্ছা আছে যে সেই টাইমটা খুব একটা বেশি ভিড় থাকবে না, ফাঁকা থাকবে। তো যাই হোক, কষ্ট করে পুজো টুজো দিলাম, দিয়ে একজন আবার আমাকে একটু তিলক দিয়ে দিল, বলছিল যে হ্যাঁ আসো তোমাকে একটু তিলক দিয়ে দিই, একটু রাধারানীর মতো লাগবে, এই সেই অনেক কথা বলছিল। তো কিছুতেই নিতে চাইছিলাম না, তাও জোর করে দিল। তো চলো এখন পুজো দেওয়া হয়ে গেল, আর আমরা কিন্তু এখন বাড়ির দিকে মানে রিসর্টের দিকে যাব। আর আমাদের কিন্তু মানে এখানে এসেছি আর ঝট করে বেশিক্ষণ দাঁড়াতে হয়নি, পুজোটা দিয়ে ফেলেছি। সেই মুহূর্তেও রিঙ্কু কিন্তু আসতে পারিনি। তো তারপরে লাস্টের দিকে যখন বেরিয়ে আসি তখন রিঙ্কুকে আবার ওর পান্ডা, ওই আমাদের যিনি পান্ডা ছিলেন ওনার হাতেই আবার রিঙ্কুকে দিয়ে আসলাম। তো রিঙ্কু এখন পুজো দিচ্ছে, আমরা কিন্তু এখন পৌঁছে গেছি। মানে আমাকে দেখেই বুঝতে পারছো সিঁড়িটা পর্যন্ত উঠতে পারছি না, যেহেতু রাতেও ঠিকঠাক ঘুম হয়নি, আবার এখন খুব গরম, মানে খুব ক্লান্ত লাগছিল।
তো যাই হোক, এই যে আমরা সবাই কিন্তু এখন চলে এসেছি। এখন একটু রেস্ট নেব, সকালে ব্রেকফাস্ট করব, বাচ্চা কাচ্চাগুলোকে একটু ওদেরকেও রেস্ট দেবো। ওদেরও খুব কষ্ট হয়ে গেছে। আমার ছেলে তো মানে সকালবেলা ওঠা অভ্যাস নেই, ওরও মানে ঘুমিয়েই গেছে ও ধরতে গেলে। তারপরে কিন্তু সকালে ব্রেকফাস্টে বলা হয়েছিল আলুর পরোটা আর আলুর দম, ওগুলো কিন্তু ব্রেকফাস্ট সেরে নেব। আর তারপরে তো আমার আছেই বাহন, আমার সেটা হজমোলা, মানে আমার সাথে থাকবেই। একদম খাওয়া দাওয়ার পরে হজমোলাটা মুখে দিয়ে একটু রেস্ট নিচ্ছিলাম। তো তারপরে আবার বেরোনোর প্ল্যানও চলছে, ব্যাগ ট্যাগগুলো গোছাতে হবে। তারপর দুপুরের লাঞ্চটা একবারে সেরেই যাব। এখানে নাকি খাসি পাওয়া যায়, খাসিগুলো কেটে ওখানেই সাথে সাথে রান্না করে দেয়। তো এই রিসর্টে কিন্তু বাইরের ফুড অ্যালাউ ছিল না, তাও কিন্তু আমরা এখানে এক প্রকার লুকিয়েই নিয়ে এসেছি, খাসির মাংসটা বাইরে থেকে রান্না করে নিয়ে এসেছিলাম। আর এখান থেকে ডাল আর চিকেন নেওয়া হয়েছিল। রিঙ্কু যেহেতু মাটন খায় না, রিঙ্কুর জন্য চিকেন নেওয়া হয়েছিল, আর আমরা সবাই মাটন খাবো। তো এখন কিন্তু দুপুরের খাবারটা সেরে নেব। লাঞ্চটা আমরা সবাই মিলে সেরে নেব। এখন আছে মাটন, চিকেন, সয়াবিন, ডাল, ভাত, সবকিছু আছে। আর খেয়ে দিয়ে নেবো, তারপর বেরিয়ে যাবো। চলো এখন সবাই মিলে খেতে বসে। এখন আমরা সবাই বেরিয়ে যাচ্ছি, আমাদের তারাপীঠ ট্রিপ শেষ। আর ব্যাগ ট্যাগ সব এই যে গোছানো কমপ্লিট। এখন রুমটাকে ছেড়ে দিতে হবে। চলো টাটা বাই বাই করে দাও সবাই। টাটা। অবস্থা আমাদের টাইমের শরীরটা খুব খারাপ, এখন একটু ভালো আছে। চলো বাই। তো দুপুর 12টার সময় কিন্তু আমাদের রিসর্টটা ছাড়ার কথা ছিল। তো সেই মতো কিন্তু আমরা দুপুর 12টার সময় খাবার দাবার খেয়ে ব্যাগ ট্যাগগুলো গুছিয়ে কিন্তু আমরা সবাই রেডি। আর এখানে কিন্তু গাড়িতে আমরা আস্তে আস্তে ব্যাগপত্রগুলো তুলে নিচ্ছিলাম। আর এখানে যা গরম, মানে ভীষণ বাজে একটা অবস্থা, ভীষণ গরম। তো গাড়ির ড্রাইভার দাদা কোথাও একটা গেছিলো, তো সে কারণেই বারান্দাতে এসে বসে একটু হাওয়া খাচ্ছিলাম সবাই মিলে আর গল্প করছিলাম। সবাই মিলে এখানে বসে রেস্ট নিচ্ছি। আর গাড়িতে মালপত্র, জামা কাপড়, ব্যাগগুলো সব লাগেজগুলো দিচ্ছে। তারপরে এখন যে বেরোবো, যেমন বড় তারপর কিন্তু এখানে আমরা অনেকক্ষণই বসেছিলাম, মনে হচ্ছিল না এখান থেকে উঠে যায়, কারণ এতটা সুন্দর হাওয়া হচ্ছিল, মানে এসির কোনো প্রয়োজন লাগবে না, এতটাই হাওয়া। আর এই রিসর্টে কিন্তু প্রচুর প্রবলেম হয়েছে, সকাল থেকে কারেন্ট ছিল না, তো এসি চলছিল না, তার জন্য খুব গরম লাগছিলো। আর এখানে এসে যে এত সুন্দর একটা হাওয়া পাবো বারান্দাতে, সেই জন্যই উঠতে ইচ্ছে হচ্ছিল না। তো রিঙ্কুদা কিন্তু এসে গেছে, মানে ড্রাইভার দাদা। এবার কিন্তু গাড়িতে আমরা উঠে যাব। আর এটাই গল্প করছিলাম, ব্যাপারটা বলতে পারি। সোনুলে আবার বলো, আবার বলো, আমার সোনা রে, আমারও রে, আমারও এইখান থেকে কাটলাম, সেটা আপ হয়ে গেছে পুরো। আমারও এখানে বসে ছিল। নাম ভিডিও করে দিচ্ছি, নাম নাম ভালো করে একটু ভালো করে। জয় মাতারা, আরে বলো জয় মাতারা। এখন বাড়ি অবশেষে, হ্যাঁ অবশেষে বাড়ি থেকে যাচ্ছি। বলছিল বাড়ি যাচ্ছি, বাড়ি যাবো। এই যে আমাদের আসার সময় সবাই মিলে কত সেজে গুজে, আর এখন কাছে আর একটা দেখ বাবা, মনে হচ্ছে কখন বাড়ি যাবো, এত গরম, মরুভূমি মনে হচ্ছে এখানে। সবাই সবার ফোন টোন নিয়ে তো। হ্যাঁ তোমারটা নিচে দাও, ঠিক আছে।
এই যে মানে এই গেটটা ছাড়া মানে মাকে ছেড়ে আমরা কিন্তু বাড়ির দিকে যাচ্ছি, তো খুব খারাপ লাগছিল দেখে, কিন্তু একটু ইমোশনাল হয়ে যাচ্ছিলাম যে ছেড়ে চলে যাবো। এরপরে যে মামামের মুখটা দেখতেই পাচ্ছ, ওকে দেখে খুব খারাপ লাগছিল, খুব কষ্ট পেলো। তো যাই হোক, রিঙ্কুও কিন্তু নেমে যাচ্ছে, মনটা খারাপ হয়ে যাচ্ছে, একে একে সবাই বাড়ি চলে যাব। আর আমরা আসলে বেরোতে পারি না, তো যখনই তিনজন একসাথে হই তখনই খুব কিন্তু আনন্দ, মানে খাওয়া দাওয়া ভুলে যাই, এতটাই আনন্দ লাগে আমাদের। তো যাই হোক, রিঙ্কু কিন্তু বেরিয়ে যাচ্ছে। তো যাই হোক, পরে কখনো আবার সময় করে, সবার সুস্থ থাক, সবাই ভালো থাক, পরে সময় করে আবার কোথাও একটা বেরোনো যাবে। তো রিঙ্কুকে এখন নামিয়ে দিলাম, আর পুরো জার্নিটা শেয়ার করলাম না, কারণ যাওয়ার সময় তোমাদের সঙ্গে পুরো জার্নিটা শেয়ার করেছি। আর এই যে মেয়েটা, এই মেয়েটা না থাকলে আমরা হাসতেই ভুলে যাই, তো যাওয়ার সময় একটু হাসিয়ে গেল। আর এই যে সুমনদা আমাদেরকে একটু টাটা করে দিচ্ছে, রিঙ্কু টাটা করে দিচ্ছে। তবে মেয়েটার জন্য খুবই খারাপ লাগছিলো। আমরা বাড়ি চলে এসেছি, আমরা এখন রেস্ট নিচ্ছি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার ব্লগটা কেমন লাগলো সবাই একটু জানিও। নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে, ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।